ফারাজ ভাই, আমি একটা ভিডিও একটু প্লে করি। এই যে ইদানিং নাকি আবার মুমিনরা বলতেছে যে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সাথে যৌন সঙ্গম করা নাকি হারাম। ইসলামে নাকি বয়স দেয়া আছে। ওইটাই নাকি ইসলামের বিয়ের বয়স। এগুলা নানা ধরনের আরে রে চাপাবাজি ভাই, মানে কি আবার শুরু করছে। আবার আবার সেই পুরাতন কাসুন্দি, মানে পুরনো ইসলামে কি নতুন নতুন হয়ে আসছে, নতুন নতুন হয়ে আসতেছে নাকি? হ্যাঁ, পুরান কার সাথে আবার প্রবর্তন মোহাম্মদ ওহি পাঠাচ্ছে। কি ভাই, কি যে বলবো ভাই, এতদিন পরে আবার এসে শুরু থেকে শুরু করতে হবে নাকি? আচ্ছা, আমরা শুরু করব না। আমরা দেখি মুশফিক মিনারকে দিয়ে আমরা বলাবো। ঠিক আছে? মুশফিক মিনার কি বলে আমরা একটু শুনে নিই, দেখি। আমাকে থ্যাঙ্কস বলেন ভাই, হ্যাঁ, আমাকে থ্যাঙ্কস বলেন। আপনাকে থ্যাংকস। শুনেন, 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 শুনেন। একটা 6 বছর বয়সী বাচ্চা আমার নিজের কাছেই মানে জিনিসটা ইয়া না, মানে এত ছোট বাচ্চা আমার এমনিতে বিয়ে করার কোনো ইচ্ছা নাই। এমনিতে আমি এটা করবো না। এমনিতেই ঠিকই তো, সেটি তো হওয়াটা উচিত, সেটি তো হওয়া উচিত, সেটি তো। কিন্তু কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, কেউ আপনার আশেপাশের কোনো একজন বয়স্ক লোক যদি 6 বছরের মেয়েকে বিয়ে করে, সেই লোক সম্পর্কে আপনার ধারণাটা কি হবে? এক্স্যাক্টলি, দ্যাট সেই ইজ লোক মাই নেক্সট সম্পর্কে আমি কোয়েশ্চেন। কোনো নিন্দা করবো না, কারণ তিনি যেটা করেছেন সেটা হালাল কাজ। আচ্ছা, হালাল কোন মতে? এক সেকেন্ড, হালাল ওই কাজটা ইসলাম রুচিতে মতে। বাধা দেয়। কি অবস্থা, এরকম রিলিজিয়ন নাকি? এ- এ- এবং 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 যদি যৌন সঙ্গম করে এবং সেই স্বামী যদি দাবি করে যে আমার ওয়াইফ সম্পূর্ণ সক্ষম, কোনো সমস্যা হচ্ছে না তার, এবং আপনার ওয়াইফ যেহেতু ছোট বাচ্চা মেয়ে, তাকে নিশ্চয়ই একটা চকলেট টকলেট ধরা দিয়ে বলছে ঠিক আছে মানে খাইতে থাকো, সেও এটা নিয়ে তেমন একটা আপত্তি করে নাই, এখন ভিতরে কি ঘটছে আপনাকে তো আর বলবে না, তাহলে তো আপনার তো কোনো সমস্যা নেই এই বিষয়ে, নাকি মিনা ভাই? না, আমার কোনো সমস্যা নেই। ওয়াও ভাই, মানে মানে মিনার তো কোনো রাগ টাগ না করে সরাসরি সব বইলা দিচ্ছে। এরপরে এই মুমিনরা এত মিথ্যা কথা বইলা যাচ্ছে ভাই, কেমনে ভাই? এগুলা কেমনে সম্ভব আমি বুঝি না। মানে তাদের তো উচিত এখন কিন্তু মিনারকে আমার ছেড়ে কাছে এই জিনিসটা একটু উইয়ার্ড লাগলো নাসিবে। হারাম কাজ তার কাছে, মানে হালাল কাজ তার কাছে কি জানি ওয়ার্ড ইউজ করলো, ডিসগাস্টিং না কি কি লাগে। নিজেরই ইচ্ছা নাই বলতেছে। ডিসগাস্টিং বলে নাই সে। ভালো লাগে না তার কাছে। আ- মানে হালাল কাজ তার ভালো। আচ্ছা, আরেকবার দেন দেন তো আসিফ ভাই, কিছু একটা ওয়ার্ড ব্যবহার করছে আর কি। জাস্ট প্রথম কয়েক সেকেন্ড দেওয়া যায় আর কি, নাকি ছাড়লে পুরোটা ছাড়তে হবে? না, না, একটু কি ছাড়া যাবে, দাঁড়ান শোনেন। একটা 6 বছর বয়সী বাচ্চা আমার নিজের কাছেই মানে জিনিসটা ইয়া না, মানে এত ছোট বাচ্চা আমার এমনিতে বিয়ে করার কোনো ইচ্ছা নাই। এমনিতে আমি এটা করবো না। সেটি তো এমনিতেই ঠিকই তো, সেটি তো হওয়াটা উচিত, সেটি। ফারাজ ভাই কোনো আচ্ছা শব্দ আচ্ছা, সে এমনিতে উচ্চারণ করবে করে না। না। এমনিতে করব না। সরি 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 সরি। ও সে স্পেসিফিকলি সাইড কৌশল। বাটন করবো না, সে আমার কিন্তু খুব প্রেফারেন্স বুদ্ধিমান। নেই। ভেরি স্মার্ট পারসন, বুঝছেন? ভেরি স্মার্ট। এমন নাস্তিকদের It's not লাইফে গিয়ে bad. It's not bad. I just don't prefer it. It's a fine thing to do. I just don't prefer it. I don't want to do it. But it is okay. It is allowed. People should be allowed to do it. But I don't do it. But people But আমার প্রেফারেন্স নাই ভাই, আমি খুব স্মার্টলি সে বলেছেন নাস্তিকদের লাইফে খুব স্মার্টলি করে সে। আমার ওরকম যে টেস্টটা যে নিতে পারতেছে কিনা, ওই টেস্টটা আমার জন্য বেশি প্যারা হয়ে যাবে। রাতের বেলা ডক্টরের কাছে যাওয়াটা, হাসপাতালে যাওয়া এ তো প্যারা হয়ে যাবে। এইজন্য আমি করব না। বাট কেউ যদি কারো যদি প্রেফারেন্স হয়, পারফেক্টলি ওকে থিং টু ডু। ইস! হালাল দুধ হালাল। তো এই বড় ভিডিওটাও কি দেখে নিব একই সাথে, মিনারের বড় ভিডিওটা? হ্যাঁ, শিওর আছে ভাই, শিওর। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তাফসীর ইবনে কাসির, সূরা তালাকের তাফসীর আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে তাফসীর ইবনে কাসির ইসলামিক ফাউন্ডেশনের বাংলা অনুবাদ। এটার 11 নম্বর খণ্ড 163 নম্বর পৃষ্ঠা আমরা দেখতে পাচ্ছি যে সূরা তালাকের 4 নম্বর আয়াতের তাফসীর। তো এখানে যে তথ্যটা আছে যে দেখো, এটা বলা হচ্ছে যে আয়াতের যে শানে নুজুলটা, সেই শানে নুজুলটা এখানে কিন্তু উল্লেখ আছে। সেটা হচ্ছে যে দেখো, ইবনে জারির রাহিমাহুল্লাহ, আবু কুরাইব ইবনে সাঈদ রাহিমাহুল্লাহ, আমর ইবনে সালিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলেন যে আল্লাহর রাসূল, অনেক মহিলাদের ইদ্দত সম্পর্কিত কোরআনে কিছু উল্লেখ করা হয়নি, যেমন অপ্রাপ্ত বয়স্কা মেয়ে। দেখুন এখানে অপ্রাপ্ত বয়স্কা মেয়ের কথাটা উল্লেখ আছে, ও গর্ভবতী নারী। তখন আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেছেন। এই আয়াত নাজিল করেছেন এই হাদিস দ্বারা ইবনে জারির রাহিমাহুল্লাহ দলিল পেশ করেন। মানে এই যে হাদিসটা, যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু যখন এই প্রশ্নটা করেছেন, তখন এর জবাবে আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেছেন। এবং এই হাদিস দিয়ে মানে কোরআনের অন্যতম প্রাচীন তাফসীর কারক ইমাম ইবনে জারির তাবরি রাহিমাহুল্লাহ দলিল পেশ করেছেন। মানে আলেমরা এই হাদিসটা থেকে দলিল নিয়েছেন। কাজী যেহেতু এখানে অপ্রাপ্ত বয়স্কা মেয়েদের অর্থাৎ নাবালিগা মেয়েদের ইদ্দতের ব্যাপারে বিধান নাজিল হয়েছে, কাজী যেহেতু ইদ্দতের সাথে তো সহবাসের একটা সম্পর্ক আছে, কাজী আমি এখান থেকে বলেছি যে হ্যাঁ, সাধারণভাবে সহবাস তো বৈধ। কিসের ভিত্তিতে আমি বলেছি? আমি কি এটা আসলে আলেমদের মতামত না জেনে আমি নিজে নিজে ব্যাখ্যা করেছি? আমি প্রথমেই দেখালাম যে তাফসীরটায় দেখতে পাচ্ছি একটা হাদিস যেখানে ইমাম ইবনে জারির রাহিমাহুল্লাহর মতো প্রাচীন মুফাসসির দলিল নিয়েছেন, যেখান থেকে অপ্রাপ্ত বয়স্কা মেয়ে অর্থাৎ নাবালিগা মেয়েদের ইদ্দতের ব্যাপারে দলিল নেওয়া হয়েছে।
আরো দেখুন, এই মুহূর্তে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সৌদি যে ফতোয়া বোর্ড, সেই ফতোয়া বোর্ডের ওয়েবসাইট আর কি, মানে দি পার্মানেন্ট কমিটি ফর দ্য স্কলারলি রিসার্চ এন্ড ইফতা। দেখুন এখানে বলা আছে মেম্বার বকর আবু জাহের, সালিহ আল ফাউজান, আব্দুল আজিজ আল শাইখ, আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রহিমাহুল্লাহ। তারা হচ্ছে এই বর্তমান সময়ের সর্বশ্রেষ্ঠ ফকিহদের কয়েকজনের নাম। এটা হচ্ছে যে সৌদি ফতোয়া বোর্ডের মানে ফতোয়াগুলো এই ওয়েবসাইটটাতে দেওয়া হয়, এই ওয়েবসাইটটাতে দেখুন। তো এইখানে একদম সরাসরি বিষয় প্রশ্ন করা হয়েছে। দেখুন প্রশ্নটা করেছে, ইজ ইট ট্রু দ্যাট দ্য প্রফেটস ম্যারেজ টু আয়েশা while still young was one of। দেখুন যে বলা হচ্ছে যে যে এটা কি সত্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিবাহের ব্যাপারটা থেকে পুরো উম্মাহ কি দূরে নিতে পারবে, প্রশ্নটা করা হয়েছে। এরপর বলা হচ্ছে যে ইজ ইট পারমিসিবল টু কনজিউমেট ম্যারেজ উইথ ইম্যাচিউর গার্ল, মানে হচ্ছে মানে নাবালেগা মেয়ের সাথে বিবাহ কনজিউমেট করা বা বাসর করা, এটা কি আসলে বৈধ? তারপর বলেছে ইফ নট দেন শুড শি অবজার্ভ 3 মান্থস এট ইদ্দা, মানে এক্স্যাক্টলি যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, যে আসলে এই যে সূরা তালাকের 4 নম্বর আয়াত থেকে কি আসলে অপ্রাপ্ত বয়স্কা বা নাবালিকার সহবাস বা সাথে সহবাস জায়েজ হওয়ার দলিল পাওয়া যায় কিনা, এটাই এখানে প্রশ্ন করা হয়েছে। তো ফতোয়া বোর্ড থেকে উত্তরটা দেওয়া হচ্ছে কি, দেখুন যে দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখুন তারপরে আমি হারিয়ে ফেলাম, সরি কোথায়। Aisha radiallahu anha, while she was 6 years old, he consummated the marriage in Al-Madinah when she was 9 years old. তারপর দেখুন, actually this is not particularity just for him, thus it is permissible to contract the marriage of an immature girl and consummate it। মানে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেছেন 6 বছর বয়সে, এবং মদিনায় তিনি যখন বাসর করেছেন বা ম্যারেজটা কনজিউমেট করেছেন তখন তার বয়স ছিল 9 বছর। তারপর বলছে actually this is not particularity just for him, যে এটা শুধুমাত্র তার জন্য না, বরং বলা হচ্ছে thus it is permissible to contract the marriage of an immature girl and consummate it, মানে সাধারণভাবেই এটা বৈধ, যে সে যদি নাবালেগাও হয় তাহলে বিবাহ কনজিউমেট করা বৈধ। আরো বলা হচ্ছে even before maturity if she is able to, বলা হচ্ছে যে এমনকি বয়স সন্ধিকালে পৌঁছার আগেও, তারপর বলা হচ্ছে if she is able to, যদি সে সক্ষম হয়। তারপর বলা হচ্ছে as for the iddah of an immature girl, Allah subhanahu wa ta'ala define the iddah of those who have passed the age of marriage courses and those who are still immature to be 3 months। তারপরে দেখুন এখানে সূরা তালাকের 4 নম্বর আয়াতটা সেখানে কোট করা হয়েছে, মানে এই আলেমরাও সূরা তালাকের 4 নম্বর আয়াতটাকে দলিল নিয়েছেন যে মানে নাবালেগের সাথে বিবাহ এবং সহবাস যে জায়েজ, এটার পক্ষে এই বড় বড় ফকিহ আলেমরা এই আয়াত থেকে দলিল নিয়েছে। আমি এটা তাফসীর ইবনে কাসির থেকে দেখেছি, ইমাম ইবনে জারির রাহিমাহুল্লাহ পূর্ব যুগের আলেমরা যেভাবে দলিল নিয়েছেন, এই বড় বড় আলেমরা সৌদি ফতোয়া বোর্ডের তারাও এভাবেই দলিল নিয়েছে। আচ্ছা ফারাজ ভাই, এখানে তো মানে এইখানে যারা উপস্থিত, এই লাইভে যারা উপস্থিত, যে ভিডিওটা আমি দেখালাম, এই লাইভে যারা উপস্থিত তারা এখন বলতেছে যে এটা নাকি সম্পূর্ণ হারাম হারাম। আচ্ছা, রিয়েলি? হ্যাঁ, মানে আমাকে কাট করা অংশ পাঠাইছে একজন। আমি এখানে দেখলাম তারা তাই বলতেছে যে নাকি? না, অপ্রাপ্তবয়স্ক মেয়ের সাথে করা যাবে না। বিয়ে করা যাবে, একটা মৌখিক একটা চুক্তি করা যাবে, কিন্তু ওই সহবাস করা যাবে না। এটা সম্পূর্ণ হারাম করা হয়েছে। ইসলামে এটা সম্পূর্ণ হারাম করা হয়েছে। আবার নাকি ওই মেয়েটা নাকি বড় হইলে নাকি বিয়েটাকে বাতিল করারও অধিকার পেয়ে যায়। মানে ওইটা তো কোনো মৌখিক একটা চুক্তি মাত্র। এটা তো বিয়ে বাতিল, এটা তো অধিকার পেয়ে যায়। মানে একদম ডাহা মিথ্যা কথা বলতেছে ভাই। একদম ডাহা মিথ্যা কথা বলতেছে। আমি একটা অংশ পাইলাম। আমি আচ্ছা একটু দাঁড়ান। এই যে টিটিএম নামক নামে যিনি যুক্ত হয়েছেন, একটু কথা বলেন তো। হাই ভাইয়া। হ্যালো, হ্যাঁ টিটিএম, আপনাকে আমি খুঁজতেছিলাম আসলে। আপনাকে কেন আমি ভাইয়া? জিজ্ঞেস করার জন্য যে আপনি কি ওই লাইভে গিয়ে এই প্রশ্ন করেছিলেন? আমি একটা মেয়ের কণ্ঠ শুনলাম। এটা আপনি কিনা আমি সিওর না। কবে ভাইয়া? আমি রিসেন্টলি যাই নাই। আমি লাস্ট যেদিন ওই কথা হয়েছিল মোহাম্মদের ডেথ নিয়ে, ওইটাই লাস্ট। আচ্ছা, আমি যে কাট করা অংশটা পাইছিলাম সেটার ভিতরে আমি দেখলাম যে একটা মেয়ে জিজ্ঞেস করতেছে। আমি ভাবলাম যে আচ্ছা। এটা বোধহয় আমাদের টিটিএম আপুই মনে হয়। সেখানে মানে যে জিনিসটা বোঝানো তারা বলতেছিল যে এটা নাকি সম্পূর্ণ হারাম। এটা নাকি মেয়েটা নাকি পরবর্তীতে ওইখানে নাকি কি ভাই নিতে পারলে দিতে হবে, খোদ উপস্থিত ছিল? উপস্থিত ছিল না। এই যে এই লাইভে এর আগের যে ভিডিওটা আমি দেখালাম সেই লাইভে যারা উপস্থিত ছিল তারা উপস্থিত ছিল। তারা বলতেছে ও যে না, আচ্ছা। এটা নাকি হারাম। আর নাকি নিষিদ্ধ। এটা নাকি করাই যাবে না। আচ্ছা, আমরা একটা দলিল একটু এই চান্সে এই টিটিএম আপু যেহেতু আছে, আমি এই দলিলটা একটু দেখায় দেই। কারণ এটা এতবার দেখাইছি এগুলো, তারপরে মিথ্যা কথা বলে, মুখের উপরে মিথ্যা কথা বলে। কেমনে ভাই? এটা দেখেন, আহকামুল কোরআন ইমাম আহমদ ইবনে আলী আল আবু বকর আল রাজি আল জাসসাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলেম একজন। ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলেম। ওনার যে বইটার নাম হচ্ছে গিয়ে আহকামুল কোরআন এবং অনুবাদ হচ্ছে মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম, খায়রুন প্রকাশনী ৩য় খণ্ড, পৃষ্ঠা ১৩১। এখানে দেখেন, এখানে যে জিনিসটা বলা হচ্ছে দেখেন, এই নিয়ম তাদের জন্য যাদের এখনো হায়েজ আসতে শুরু করেনি। অতএব হায়েজ হয়নি এমন
অল্প বয়সী মেয়েকে তালাক দেয়া সহি হবে। আর তালাক তো সহি বিয়ের ক্ষেত্রেই হতে পারে। এ তাৎপর্য রয়েছে যে অল্প বয়সী মেয়েকে বিয়ে দেয়া সম্পূর্ণ জায়েজ। তাছাড়া বাস্তব প্রমাণ হচ্ছে রাসূল করিম হযরত আয়েশাকে বিয়ে করেছিলেন তার ৬ বছর। আবু বকর তাকে বিয়ে দিয়েছিলেন। এই ঘটনার ২ টি তাৎপর্য। একটি হচ্ছে ছোট বয়সের মেয়েকে তার পিতা বিয়ে দিতে পারে সম্পূর্ণ জায়েজ। আর দ্বিতীয় হচ্ছে ছোট বয়সের মেয়ে পূর্ণবয়স্কা হয়ে সে বিয়ে রাখা না রাখার অধিকারী হবে না। তা বাধ্যতামূলক। কেননা নবী করিম পূর্ণবয়স্কতা লাভের পর তাকে সে এখতিয়ার দেননি। মানে একটা মেয়েকে যখন বিয়ে দেয়া হবে, তখন এই মেয়েটা কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সেই বিয়েটা বাতিল করতে পারবে না। সেটা অক্ষত রাখা তার জন্য বাধ্যতামূলক। কারণ নবী আয়েশাকে পূর্ণবয়স্কতা লাভের পর সে এখতিয়ারটা দেন নাই। টিটিএম আপা এটা কি দেখা গেছে? এই জিনিসটা কি বোঝা গেছে? জি ভাইয়া, বুঝা গিয়েছে। কিন্তু ভাইয়া মানে ইসলামে তো বেসিক্যালি মানে ছেলেটা রাইট দ্যাট টু ডিভোর্স, বাট বাচ্চা বয়সে বিয়ে হলে ওই রাইটটাও মেয়েদের থাকে না। ওই রাইটটা মেয়েদের থাকে না। মেয়েরা যে অন্য কোনো স্কোপ পাবে যে তালাক চাওয়ার অন্য কোনো স্কোপ পাবে সেটুকু পাবে না যদি বাচ্চা বয়সে হয় তাহলে। নো রাইট, মানে বেসিক্যালি একেবারেই মানে বন্দি, ওর একদম একেবারে টিল ব ডেথ মানে এটার সাথে থাকতে হবে। মনে করেন একটা প্রাপ্তবয়স্ক মেয়ে বিয়ে করে ফেলছে। তখন দেখা গেল ছেলেটা হয়তো স্বামীটা হয়তো আ মানে নপুংসক, হ্যাঁ? আ তার হয়তো ছোট মোহাম্মদ, হ্যাঁ? সে হয়তো ছোট মোহাম্মদের অধিকারী বা ধরেন নপুংসক, কোনো একটা সমস্যা, কোনো একটা শারীরিক সমস্যা। এই সমস্ত ক্ষেত্রে ইসলামের একটা বিধান হচ্ছে সে তালাক চাইতে পারে, মেয়েটা তালাক চাইতে পারে। কিন্তু যদি সেই মেয়েটা যদি বাচ্চা মেয়ে হয়ে থাকে, বাচ্চা বয়সে যদি তার বিয়ে হয়ে থাকে তাহলে সেইটুকু অধিকারও সে পাবে না। কারণ এইখানে পরিষ্কার বলা যে বিয়ে রাখা না রাখার অধিকারী হবে না, তা বাধ্যতামূলক। ওই বিয়ে তার কন্টিনিউ করতে হবে। মানে এইভাবে মিথ্যা কথা মানুষ কিভাবে বলে এই জিনিসটা আমি বুঝি না। আশ্চর্য কথা। মানে তারা যদি জানে, তারা নিজেরাও জানে যে তারা মিথ্যা কথা বলতেছে। তাহলে তারা এই ধর্মটাকে বিশ্বাস করে কেমনে? তারা তো বিশ্বাস করলে সত্য কথাটা বলার কথা, তাই না? ভাই এরা মনে হয় সবাই জানে যে একজন আরেকজন যে বাটপার, এদের যে কোনো ইন্টিগ্রিটি নাই, এরা যে পিওর বাটপার। আমার মনে হয় এরা সবাই মানে খুব গর্বিত ভাবে জানে যে হ্যাঁ, আমাদের ইসলামের লুঙ্গি বাঁচাইতে হইলে বাটপারি করতে হবে। আমি দেখলাম তারা একটা হাদিস দেখাইতেছে। বলতেছে এখানে কুমারী মেয়ে বিয়ে করার আচ্ছা, ওখানে আসিফ হাদিসে ভাই, পরিষ্কার আমাদের সাথে লেখা। কি আসাদ ভাই যুক্ত হয়েছে নাকি? আচ্ছা আমি একটু দেখি। নাও হইতে পারে। একটু চেক করে দেখে নিই। আ হ্যাঁ, আসাদ ভাই একটু কথা বলেন তো। রিপিট করেন, নিতে পারলে দিতে হবে, না এটা যদি ফেক আপনি আসল আসাদ নূর হয়ে থাকেন। ফেক আইডি নিয়ে আসছে। ফেক ইউটিউব না না চ্যানেল না করে না না আসছে। ভাই 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 আমি আচ্ছা, আচ্ছা। আচ্ছা, সরি 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 আমি আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। সরি ঠিক আছে। মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই মুমিনেরা নিজেরাও জানে যে তারা যেগুলা বলতেছে সেগুলা ইসলামের নামে মিথ্যা কথা বলতেছে। তারা নিজেরা খুব ভালোভাবে জানে এটা। তারপরেও তারা কিভাবে মিথ্যা কথা বলতেছে। একটা হাদিস দেখাচ্ছে, সেই হাদিসে লেখা আছে কুমারী মেয়ে, ওইটা কিন্তু অপ্রাপ্তবয়স্ক মেয়ে না ফারাজ ভাই। কুমারী মেয়ে মানে একটা মেয়ে কুমারী, মনে করেন মেয়েটার বয়স ২১। কিন্তু মেয়েটা কুমারী, মেয়েটার এখনো বিয়ে হয়নি। এই মেয়েটাকে বাবা যদি মানে ভাবে বিয়ে দেয়, ধোঁকা করে মানে ভাবে বিয়ে দেয় যে তার অনুমতি ছাড়া বিয়ে দিয়ে দেয়, তখন সেই কুমারী মেয়েটা সেই অধিকারটা পাবে যে এই যেহেতু তার কনসেন্টটা নেওয়া হয় নাই, সেহেতু সে সেই অধিকারটা পাবে। কিন্তু এটা তো ইসের জন্য প্রযোজ্য না। অপ্রাপ্তবয়স্ক মেয়ের জন্য তো এটা প্রযোজ্য না। কুমারী কুমারী তো কুমারী হ্যাঁ, বলতে প্রাপ্তবয়স্ক মেয়েরা যারা যাদের আর কি ইদ্যত শুরু হয়ে গেছে, মানে সরি ইদ্যত না, হায়েজ শুরু হয়ে গেছে, ঋতুচক্র শুরু হয়ে গেছে, হ্যাঁ, এটা তাদেরকে কুমারী যদি ইয়ে তাদের হ্যাঁ, অনুমতি না নিয়ে যদি বিয়ে দেওয়া হয় আর কি। ওইখানে তো তাহলে অপ্রাপ্তবয়স্ক স্পেসিফাই করা থাকতো। আর এই যে দলিলটা দেখালাম এখানে তো পরিষ্কারভাবে বলা আছে অপ্রাপ্তবয়স্ক মেয়েরা সেই অধিকারটা পায় না। বাচ্চা মেয়ে বিয়ে করে ফেলে সেই অধিকারটা পায় না, তাদের থাকে না। নবী নিজেই তো সেই অধিকারটা দেয়নি। তাহলে পাবে কোত্থেকে? ভাই আমি একেবারে হতভম্ব এদের মানে চাপাবাজি এদের মানে বাটপারি দেখে আমি একদম হতভম্ব। আসাদ ভাই চলে আসেন। আসাদ ভাই কি অবস্থা ভাই, কেমন আছেন? জি আসিফ ভাই, ভালো আছি। ভালো আছি আসিফ ভাই, কি অবস্থা আপনাদের? শুনতেছিলাম আমি একটু নেটওয়ার্কের জন্য মানে ডিস্টার্ব করছিল, এই কারণে আমার ভয়েস একটু সমস্যা ছিল। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছি পরিষ্কার। বলেন। জি, এই তো মোমেন মুসলমানদের তো ডেরায় খুবই কষ্ট, বুঝছেন? তাদের খুবই কষ্ট, অনেকেই খুব আতঙ্কে আছে কখন কার পেট চলে যায়। মানে কি একটা উল্টা হয়ে গেল, বুঝছেন? আমি এই জিনিসটা গত ২-৩ দিন ধরে খুবই এনজয় করতেছিলাম। জজবাত বদল দিয়া আপনি। উল্টাপাল্টা করে দিলেন আপনি। পুরা।
কিন্তু আসাদ ভাই, ফারাজ ভাই, আমার তো যাওয়ার সময় হয়ে গেছে। আমার তো 3 ঘন্টা পার। ওয়েট আসিফ ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল, আপনি একটু অ্যান্সার দিয়ে যাবেন যে আচ্ছা, মানে এই যে খোলা ডিভোর্স যেটা, সেই ডিভোর্সটার মানে সেই ডিভোর্সটা একটা মেয়ে খোলা ডিভোর্স কখন দিতে পারবে একটা ছেলেকে? খোলা ডিভোর্স এই যে কয়টা আমি অলরেডি বলে দিচ্ছি এই জিনিসটা, যে খোলা ডিভোর্সটা কখন দিতে পারবে। তারপর আপনাকে আমি ইয়াটা দেখায় তারপর বলি। ঠিক আছে? জি। তাহলে দেখেন যে কয়েকটা ক্ষেত্র আছে যেখানে খোলা তালাকটা দেয়া যায়। অবশ্য আমি এই বিষয়গুলো নিয়ে আসলে মানে আমাদের কথা বলাটা উচিতও না। কারণ এটা আলেমদের কাছে আপনারা জিজ্ঞেস করবেন, আলেমরা আপনাদেরকে বলবে। আমি জাস্ট এই দলিলগুলা উল্লেখ করছি আপনাকে। এখানে দেখেন, এখানে বলা আছে মিশকাত শরীফের ৩২৭৯ নম্বর হাদিসে বলা আছে যে রমণী বিনা কারণে স্বামীর কাছে তালাক চায়, সে জান্নাতের গন্ধ পাবে না। ব্যাখ্যাতে বলা আছে তালাক স্বামীর অধিকার, স্ত্রীর নয়। মানে তার স্ত্রী তালাক দিতে পারে না। এটা স্বামী তার স্ত্রীকে দিতে পারে। স্বামী যদি এটা করে, আচ্ছা, আরেকটা রেফারেন্স হচ্ছে মারেফুল কোরআনে, তাফসিরে মারেফুল কোরআন ১ম খণ্ড পৃষ্ঠা ৬৫০ এ বলা হচ্ছে বিবাহ বন্ধনের মালিক হচ্ছে স্বামী। আ আ ভঙ্গ করার মালিক স্বামী, সেই তালাক দিতে পারে। স্ত্রীলোকের পক্ষে তালাক দেওয়ার সুযোগ সীমিত। এই সীমিত ইসে মুসলিম আইনে আইয়ুব খান সরকারের সময় মুসলিম আইন করা হয়েছিল। সেখানে আ মেয়েদেরকে কিছু ইয়া দেয়া হয়েছিল। তবে তালাকের যে কাগজটা, তালাকের যে পেপারটা, সেই পেপারটাতে আবার পরিষ্কারভাবে ওই ইসলামের আইনটাই বলা আছে। সেটা দেখলে একদম পরিষ্কার হয়ে যায়। ৩ ধরনেরই আছে। খোলা তালাক, মুবারাত এবং তালাক-ই-তাওফিজ। এখানে যদি আপনি হানাফি ফিকহ শাস্ত্রের যে বুনিয়াদি গ্রন্থ আল হিদায়াহ গ্রন্থ, এই আল হিদায়াহ গ্রন্থ এবং ফিকহে ওসমান রাদিয়াল্লাহু আনহু এই গ্রন্থ ২ টা দেখেন, এখানে যে জিনিসগুলা বলা হচ্ছে, তালাক মহিলাদের উপর কার্যকর হয়, কোন পুরুষের উপর কার্যকর হয় না। যতক্ষণ কার্যকরী হয় ততক্ষণ নির্দিষ্ট করে দেয়া যায় না। এখানে বলা, কেউ তার স্ত্রীকে বলে আমি তোমার থেকে তালাক গ্রহণ করলাম। তালাকের ক্ষমতা স্ত্রীকে প্রদান করার পর বলল তোমাকে তালাক। এখানে দেখেন যে ওসমান বলেছেন যে মহিলা এরূপ বলে ভুল করেছে, কারণ মহিলা তো তালাক দিতে পারে না। এরপরে আ দাঁড়ান একটু। আ এরপরে হচ্ছে গিয়ে একটা ফতোয়া গ্রন্থ ফতোয়ায়ে ফকিহুল মিল্লাতে যে জিনিসটা বলা আছে, স্ত্রী স্বামীকে কোনো অবস্থাতেই তালাক দিতে পারে না। এখানে উত্তর হচ্ছে ইসলামী শরীয়ত একমাত্র স্বামীকে তালাক দেওয়ার ক্ষমতা দিয়েছে, মহিলাকে নয়। তাই উল্লেখিত মাসালায় মহিলা স্বপ্নে হোক, জাগ্রত অবস্থায় হোক, সচেতন হোক বা অজ্ঞান অবস্থায় স্বামীকে তালাক দিলে তা পতিত হয় না। এখন এই যে খোলা তালাকটা আছে, এই খোলা তালাকটার মাধ্যমে যদি এই জিনিসগুলা হয়, যে স্বামী নপুংসক বা ধরেন কোনো একটা বড় শারীরিক সমস্যা আছে, যদি মুরতাদ হয়ে গিয়ে থাকে, যদি পাগল হয়ে থাকে, যদি বিচ্ছেদ থাকে, কত বছর যেন একটা টাইম আছে, এত বছর যদি বিচ্ছেদ থাকে, তাহলে স্ত্রী গিয়ে কোর্টে তালাক চাইতে পারে। কোর্ট তখন স্বামীর পক্ষ থেকে তাকে তালাকটা দিয়ে দিতে পারে। বলেন। জি ভাইয়া, না মানে আমি আস্ক করলাম কেননা আমি একজনকে মানে একটা ইসলামিক ফেমিনিস্টকে জিজ্ঞেস করছিলাম যে এই বলছিলাম এই ডিভোর্সের ব্যাপারটা, সে সাথে সাথে বললো যে না না এটা হতেই পারে না, কেননা খোলা ডিভোর্সের জিনিসটা আছে। সো আই সাপোজ কালকে আমি তাকে এটা দেখাবো না। তাকে জাস্ট একটু এটাই। বলেন যে মানে মানে এই যে কাবিননামাটা, বাংলাদেশে যে কাবিননামাটা দেয়া হয়, কাবিননামাটা একটু দিতে আপনাকে। কাবিননামাটা আপনি নাম্বারগুলা একটু, ধারাগুলো একটু পড়বেন। পড়ে তাকে বলবেন যে একটু জোরে পড়ে শুনাইতে। ওইখানে স্পষ্ট লেখা আছে, স্বামী স্ত্রীকে সেই অধিকার অর্পণ করিল যেন স্ত্রী নিজের উপর তালাক চাইতে পারে। এইটা জি। লেখা আছে। হ্যাঁ? আপনি নিজে এটা পড়লে বুঝতে পারবেন। ঠিক আছে, আমি তাহলে আজকে বিদায় নিচ্ছি। ফারাজ ভাই, আপনি তাহলে লাইভটা শেষ করে দিয়েন। আহ, ওকে, ঠিক আছে আসিফ ভাই। এরপর থেকে আমাকে একজন রেসিস্ট হিউম্যানিটেরিয়ান বলেন ভাই। আচ্ছা, কেন? যদি ইসলামিক ফেমিনিস্ট হতে পারে তাহলে ভাই আমি রেসিস্ট হিউম্যানিটেরিয়ান কেন হতে পারবো না? নাৎসি মানবতাবাদী, কেমন? নাৎসি মানবতাবাদী। নাস্তি মানব। কিন্তু ভাইয়া অনেক ফেমিনিস্টরাই তো এটা বিশ্বাস করে যে the first university in the world was basically built by Fatima. এটা নিয়ে পরে এটা কি আমরা একদিন কথা বলবো। দিল থেকে ফিল করে নাকি এভিডেন্স সহ? এখন আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকেন। আমি হ্যাঁ হ্যাঁ, আসিফ ভাই, থ্যাংক ইউ আসিফ ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, আচ্ছা, আহ, ঠিক আছে আসাদ ভাই, আপনি ফার্স্ট অফ অল আমি আপনার ভিডিওটা দেখলাম। আহ, জি জি আপনার এই যে আসিফ ভাই লাস্ট লাইভে আপনি সে বিষয়টা বলছিলেন, আমি ওটা খেয়াল করিনি, বাট আপনি যে ভিডিওটা আপলোড দিচ্ছেন ওটা আমি দেখলাম। আপনি যেই আহ, দিতে পারলেন ভাই, যে জিনিস দিয়ে দিলেন তারা তো ভাই নিতে পারলো নিতে না। পারতেছেন এটা তো আপনার ঠিক হয় নাই। তো মানে কন্ডিশনটা তো এরকম ছিল যে
নিতে পারলে দিতে হবে, কিন্তু তারা নিতে পারে নাই, আপনি দিয়ে দিচ্ছেন, এই জিনিসটা তো ঠিক হয়নি। আসাদ ভাই বুঝলাম ভাইয়া, আপনার নিতে মানে নিতে হবে, দিতে পারছেন না। ব্যাপারটা কি আসলে এরা ওইভাবে আন্ডারস্টিমেট করছে, আন্ডারস্টিমেট করতে এইভাবে যে এই এদের এরা কি মানে এই সেই আমরা চুরি চাট্টামি করি, হ্যাঁ, তোরের 10 দিনের গৃহস্থের একদিন, এইটা ওরা ভুলে গেছিল। আই রিমেম্বার আসাদ ভাই, যে যেদিন মানে আপনার পেজ নিয়ে লাস্ট যখন ঝামেলাটা হইলো, এন্ড আমাকে তো প্রচুর মানুষ নক করতেছে, এন্ড আমি আপনাকে করলাম, নক করলাম, এন্ড আমি আপনাকে যেই রিল্যাক্স মোডে দেখলাম, দেন আমি বুঝলাম যে আপনি এতটা, মানে আপনি আপনার ওই ভিডিওটা দেখার পরে আমি বুঝলাম যে আপনি এতটা রিল্যাক্স কেন, মানে আপনার কন্টেন্ট খেয়ে দিচ্ছে, নষ্ট করে ফেলতেছে, বাট সে আপনি বসে বসে নৃত্য দেখতেছেন। তো এইভাবে বলার একটা কালচারাল অনুষ্ঠানে গেছিলেন, বাট আমি দেন আপনি করলাম যে আপনি এত রিল্যাক্স কেন, আপনার কন্টেন্ট নষ্ট করলে আপনি তো রিল্যাক্স কেন। দেন পরবর্তীতে এরপরে যা আরো যা যা করলেন, মানে তাদের পুরা যে একেবারে গোষ্ঠী উদ্ধার, যেটা যে গোষ্ঠী উদ্ধার করলেন, ফ্যান্টাস্টিক ভাই, আসাদ ভাই একটা ফ্যান্টাস্টিক কাজ করছেন। এটা এই যে একটা আতঙ্ক, ফেসবুক আইডি নষ্ট করে দেওয়া, পেজ নষ্ট করে দেওয়ার যে আতঙ্কটা, এইটা এটা সরাইছেন, খুব ভালো একটা কাজ করছেন আসাদ ভাই। হ্যাঁ ফরাজ ভাই, এটাই দেখেন, আমি তখন যদি এক্সাম্পল এরকম দেখি, আপনার কাছে ধরেন 50 লাখ টাকা আছে, এখন যদি কেউ 5,000 টাকা নিয়ে ই করে, হ্যাঁ, তাহলে আপনি কি করবেন? ওটা তো পাত্তাই দেবেন না, যে আমি তো জানি যে এটা কি হবে। তো সত্যি তখন আমি কিন্তু অলরেডি কাজ করতেছি, হ্যাঁ, যে কি হবে, বা আমি জানি এটা ফিউচার কি, বড় জোর কি করবে। তো এই জন্য রিল্যাক্স ছিলাম, এটা ট্রু। আর পরে ওরা এটা বোঝে না, বা আমি বলতেও যাই, ধরেন আপনার কাছে কোনো যদি পাওয়ার থাকে, আপনি কি বলবেন নাকি, বলে বেড়াবেন। তো আমি সুন্দর করে ওরা আরো কয়েকবার হেড করেছে, কিন্তু আমি বিষয়টা এখন ওদের এখন যে অবস্থা, এটা হচ্ছে মানে মূল শুদ্ধা, হ্যাঁ, একদম মূল শুদ্ধা তাদের নির্মূল করা যাবে। কেন? কারণ ওরা যে, আমি তো বলছিও যে ওরা ওই বাংলাদেশে কোনো আমার ইয়ে থাকবে না, কারণ এটা আমার পাওয়ার না, বুঝছেন ফরাজ ভাই, এটা ফেসবুক জি, বুঝতে পারছে যে বাট বাংলাদেশে এই এটা ধরনের ভালো ধুরান্ধরি করছেন করবে। ভাই, এটা খুব ভালো কাজ করছেন। ওনাদের যে লিঙ্ক আপটা, কোথাও কিভাবে তারা এই কাজটা করতে পারে, এটা যে আপনি ফিগার আউট করে ফেলাইছেন, এবং প্রসিডিওর শুদ্ধ আপনি ধরে টান দিচ্ছেন, এইটা খুব ভালো একটা কাজ করছেন। হ্যাঁ, ওইটাই খুব সামান্য ইয়ে ছিল, মানে ওদেরকে বোঝানো ফেসবুককে যে বাংলাদেশে এগুলো হইতেছে, এবং তারা বুঝছে। এখানে আসলে আমি যে করতেছি, বা আমি, ওরা ভাবে কি আমি ওদের মতো কপিরাইট হ্যাঁ, মারতেছি, আমি কি প্রচুর কমেন্ট মারতেছি। পাইছি ভাই, ইভেন আপনার ওই যে আপনি আপনার মেনশন করার পর আমি ওই লাল রনি পেজটাতে গেলাম, এন্ড দেন দেখলাম এই তো পুরা পুরা ভাই বস্তির পোলা ভাই, একেবারে থার্ড ক্লাস বস্তির পোলা, মানে সে ইনভাইট কে লিখে রাখছে, ইনভাইট, আমার নতুন পেজে ইনভাইট করতেছি। তো সে দেখলাম বিভিন্ন কমেন্ট, তারও দু একটা মনে কমেন্ট দেখছি আমি, যেটার মধ্যে আপনি সে বলতেছে, আপনি আসাদ ভাই, আপনি ফেসবুককে টাকা খাওয়ায় এই কাজ করাইছেন। মার্ক জাগারবার্গ এতটা এতটা গরিব হয়ে গেছে বেচারা, বেচারা মানুষের কাছে আত্মসাৎ করতে পারে। ব্যক্তিগতভাবে ফরাজ ভাই অনেক স্প্যামার ফোন করে, মানে বিভিন্ন লোকরে, আমাদের ধরেন কমন কিছু ফ্রেন্ড থাকে না, যে ঠিক আসলে সে মুমিনও না নাস্তিকও না, এরকম মাঝামাঝি লোকজন, তাদের ফোন করে কান্নাকাটি করতেছে, আমি আবার শুনতেছি দিক থেকে কি কান্নাকাটি করে। হ্যাঁ, যে আর জীবনে এরকম করবো না, আমার এটা আসলে ব্যবসার ইয়া। হ্যাঁ, এরকম অনেক 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 স্প্যামারই করতেছে, কিন্তু লাভ হবে না। হ্যাঁ হ্যাঁ, এই তারা জিনিসটা ভাই দেখেন, কি একটা ব্যবসা, আপনি একটা ভালো লিঙ্ক আপ করাইছেন, যে তারাই উদ্ধার করে দিবে, অ্যাজ লাইক মোহাম্মদ, সে জিজিয়া না দিলে আমি তোর উপর অ্যাটাক করবো। উম্মতের দশা একই, আমি পেজ খাবো, এন্ড ওটা ছাড়াই তো আমার কাছে আসা লাগবে। একটা এই সহজ জিনিসটা হিসাব বন্ধ দেই, করছেন, জি জি জি। যদি ফরাজ ভাই, বাংলাদেশের মাদ্রাসার সংখ্যা কত? মাদ্রাসার ছাত্রদের সংখ্যা প্রায় 25 লাখ। আচ্ছা, 25 লাখের মধ্যে আচ্ছা, সবাই তো আসাদ ভাই, আপনার মনে হয় হেডফোনটা একটু ঝামেলা করতেছে ভাই। আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? আমি হ্যাঁ একটু বাইরে এখন যদি একটু, এই কারণে। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ এখন বেটার ভাই, আচ্ছা এখন বেটার। আচ্ছা, হ্যাঁ, যেটা বলছিলাম, বাংলাদেশে মাদ্রাসার সংখ্যা হচ্ছে প্রায়, মানে মাদ্রাসার ছাত্রদের সংখ্যা অফিসিয়াল 2019 সালের সমীক্ষায় বলছে যে 25 লাখ, এখন হয়তো 30 লাখ। এই 30 লাখের মধ্যে তো ভাই সবাই ভিক্ষা করে না, ধরেন যদি 5% ভিক্ষা করে না, 95% ধরেন ভিক্ষা করতেছে, দানা টাকায় চলতেছে, এটা তাদের অপরাধ না, এটা আসলে আমারও কষ্ট লাগে যে মানুষজন তাদের স্বাবলম্বী না। কিন্তু ধরেন 5%ও যদি সেখানে স্বাবলম্বী হয়, তাহলে আপনি নিশ্চয়ই 5,000 ছাত্র পাবেন বাংলাদেশের মাদ্রাসার মধ্যে যাদের টাকা পয়সা আছে। তো তারা যদি লাল লোনের কোর্স করে, কত 750 টাকা দিয়ে, মানে আপনি 5,000 দিয়ে 750 আপনি গুণ দেন, মিনিমাম 35 লাখ থেকে 40 লাখ টাকা হয়ে যাবে। এরা করতেছে কি, এই ধরনের মানে স্ক্যামার বা ডাকাতের সেলিব্রিটি হইয়া তারা মানুষের কাছ থেকে তাদের শেখানোর নামে টাকা নিতে, আসলে তাদেরও কিন্তু শেখাচ্ছে না,
প্রসিডিওরটা কি, যেমন দেখা গেল যে একটা অ্যাডাল্ট কন্টেন্ট আপলোড মানে শেয়ার করার পেজ, ওটা দিয়ে বললো এটা রিপোর্ট করো, অ্যাডাল্ট রিপোর্ট করো, হ্যাঁ এই টাইপের আর কি। মানে এরা ধান্দাবাজিটা অনেকদিন ধরে এইভাবে করতেছে। তো সেই শুধুমাত্র তাদের ব্যবসা যাচ্ছে না, অনেক ধরনের কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা এরা সবাই কি আসাদ ভাই, এরা সবাই যারা যারা মানে বড় বড় পেজ নষ্ট করে দিচ্ছে, এরা সবাই হ্যাঁ ওই পার্টিকুলার ইসের সাথে, ওই পার্টিকুলার পুলিশ অফিসারের সাথে সংযুক্ত নাকি? হ্যাঁ হ্যাঁ, না ওই লোকটা না, আরো কয়েকটা পুলিশ আছে। হ্যাঁ যাদের মানে আমি দু একজনকে মানে ধরছিলাম। তাদের একটা পুলিশের সাহায্য নিতে হচ্ছে এবং স্প্যামারদের সাহায্য নিতে হচ্ছে, যেটার মাধ্যমে তারা এই কাজগুলো করতেছে আর কি। হ্যাঁ হ্যাঁ, ওরা নিজেরাই ওরা করে কি পুলিশের পুলিশের সাথে নিয়ে কাজ করে। মানে ধরেন 10টা কাজের মধ্যে একটা ঠিক করলো আর 9টা ওরা টাকার জন্য করছে। একটা দেখা ধরেন গরিবের ফেরিওয়ালা বা মানবতার ফেরিওয়ালা এই টাইপের একটি আমি এমনি করে দিলাম, ওটাকে তারা ইয়ে করে আর কি। এবার আপনার খুব পপুলার পেজ, আপনাকে দেখা গেলো একটা ইয়ে ঠিক করে দিল যে শর্ত হচ্ছে যে আপনি তাকে প্রমোট করতে হবে। তো এই এই ব্যবসাটা কিন্তু খুব গভীরে, আমি সংক্ষেপে বলতে পারবো না, মানে বলতে গেলে অনেক সময় এইটা লাগবে, তো কিন্তু ব্যাপারটা হচ্ছে কি মানে খুবই বিশাল বড় সিন্ডিকেট, যে হ্যাঁ হ্যাঁ একচেটিয়া বিশাল বড় সিন্ডিকেট, যে তারাই ক্ষতি করবে এবং তাদের কাছে যেতে হবে এবং তাকেই থ্যাংক ইউ বলে আসতে হবে। হ্যাঁ বুঝতে তাকে পারছেন থেকে ভাই? বলবে না কেন, যার গেছে সেটা জানে না কাজটা এটা এ করছে। মানে ধরেন আমি আপনাকে একটা উদাহরণ দিই। আপনার বাড়িতে একটা মূল্যবান জিনিস আছে, যে জিনিসটা অন্য কোথাও নিয়ে বিক্রি করা যাবে না, আসলে এই কন্টেন্ট ডিলিট করে এটা, কারণ অন্য কোথাও নিয়ে বিক্রি করতে পারছে না, কন্টেন্টটা ডিলিট করে দিচ্ছে। ধরেন আপনার কাছে কিছু একটা আছে, ধরেন আপনার স্কুল সার্টিফিকেট, হ্যাঁ বা ইউনিভার্সিটি সার্টিফিকেট, তো একটু বিক্রি করে লাভ হবে না, তাই না? এখন একজন চোর যে জি করলো কি জি। আপনার ইউনিভার্সিটির আপনার সার্টিফিকেট গুলো চুরি করে নিয়ে গেল। এখন আপনি চিন্তা করছেন এই তো কি সার্টিফিকেট করবে এটা আমাকে, দেশে? হ্যাঁ তখন আপনাকে অরিজিনাল, আপনি তো এটার ওনার, হ্যাঁ আপনাকে অরিজিনাল তুলতে গেলে আপনার অনেক টাকা লাগবে। সে নিয়ে এমন একজনের কাছে বেচলো, সে উঠে আপনারা বললো যে ভাই আমি তো জানি চোর কে, অনেক দূরে থাকে, আমি আপনার সার্টিফিকেট গুলো আইনে দেবো, ভাই আপনি আমার 10,000 টাকা দিন। আপনি চিন্তা করবেন যে আমি ইউনিভার্সিটি যাবো, অ্যাপ্লাই করবো, এত ঝামেলা, ঠিক আছে ওই 10,000 টাকা দিয়ে দিচ্ছি। কিন্তু চোর যে সে নিজেই, এটা তো আপনি জানেন না, আপনি চিন্তা করতেছেন যে আপনার হ্যাঁ লাভ, হ্যাঁ ঠিক আছে তোমার exactly. মার্কেট। এইভাবেই কাজটা করতেছে, ওরাই কপিরাইট মারছে, কারণ ওরাই এটা বলতেছে হ্যাঁ শুনছি আপনার এরকম সমস্যা, ঠিক আছে আমরা ঠিক করে দিয়ে দিচ্ছি, এটা তো খরচাপাতির ব্যাপার আছে, ঠিক আছে। লাল রনি তো 1 লাখ টাকার নিচে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের সাথে ডিলই করে না। আর ধরেন মাসে মানে ওর এই কোর্স করার নাম তো 30-40 লাখ টাকা, তো আমার কাছেই ডাটা আছে। তো এইগুলো আসলে অনেক বড় একটা ধান্দা। কিন্তু এই দেখেন, যখন কোনো এই ধর্মান্ধ, এই যে ধরেন সন্ত্রাসী সাইবার, এদের যদি আপনি ভাঙতে চান তাহলে তাদের ইকোনমিতে লাথি মারতে হবে। আর লাথিটা আমি এমন ভাবে মারার চেষ্টা করছি যেটা লিগাল, মানে ইললিগাল না। আমি তাদের মতো কপিরাইট মারি নাই, তাদের মতো ওই মাস রিপোর্ট করি নাই। এমন জায়গায় ওরা ধকাশা দেখাইছে, ওরা নিজেরও হিসাব মিলাইতে পারতেছে না, এটা কেমনে হইলো? হ্যাঁ, নিতে পারলো না, দিয়ে দিল। হোয়াট হ্যাপেন্ড বা এই জিনিসটা ফিগার আউট করার জন্য এবং এই জিনিসটা সম্পর্কে একটা স্টেপ নেওয়ার জন্য আসলে থ্যাংক ইউ ভেরি মাচ। খুবই ভালো একটা কাজ করছেন, খুবই অ্যাপ্রিসিয়েটেবল একটা কাজ করছেন। এন্ড এদেরকে যে লাইনে আনা দরকার ছিল, নট নট জাস্ট ফর আস, বাংলাদেশি এনি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য, যে এইগুলো স্প্যামারদেরকে দূরে ফেলানো দরকার, এটার জন্য ভাই অনেক অনেক ধন্যবাদ। আসলে খুব ভালো কাজ করছে, এখানে থ্যাংক ইউ দিয়ে শেষ করা যাবে না, অনেক ভালো কাজ করছে। আচ্ছা, আসাদ ভাই মনে একটু বাইরেই আছেন, আর আসাদ ভাই কথা খুব বেশি একটা বোঝা যাচ্ছে না, তো আমরা হ্যাঁ টিটিম আপু কিছু বলবেন? Bhaiya, I just want to say যে আসাদ ভাইয়ার অনেক বড় fan আমি, that's it. And I wanted to ask him যেহেতু উনি ওই ব্লাসফেমি ল এর আন্ডারে ছিল, রিসেন্টলি একটা মেয়েকে, জগন্নাথ ইউনিভার্সিটির একটা মেয়েকে 5 বছরের জন্য কারাদণ্ড দিছে। সো ইফ ইউ কুড টক অ্যাবাউট ইট, অ্যান্ড অলসো লাইক অনেক সেকুলাররাই এখন ব্লাসফেমি লটাকে সাপোর্ট করতেছে। সো ওয়াই ইজ দ্যাট অ্যান্ড হাউ ডাজ হি লাইক ভিউ দ্যাট? সো আই জাস্ট ওয়ান্ট টু আস্ক হিম দ্যাট। ধন্যবাদ টিটিএম আপনাকে। আসলে আপনি এমন একটা প্রশ্ন করছেন যে প্রশ্নটার উত্তরটা দেওয়া আমার জন্য আসলে বিব্রতকর। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিথি সরকারের ব্যাপারে, তিথি সরকারের ব্যাপারে যদি আমি বলি, তাহলে এটা খুবই দুঃখজনকভাবে বলতে হয় যে তার যে কেসটা, এটা পুরোটাই তার কারণ হয়েছে। এটা এমন না যে সে কোনো একটা ধর্মের গঠনমূলক সমালোচনা করছে যে কারণে তার আসলে জেলে যাইতে হয়েছে। তার বিষয়টা হচ্ছে যে তার ক্রিয়েট করা। কেন ক্রিয়েট করা? সে বিভিন্ন জায়গায় যায়, সে নিজে ধার্মিক। আরো বেশ কিছু বিষয় আছে, আসলে বলতেও খারাপ লাগে। মানুষগুলা বাংলাদেশের হিন্দু বৌদ্ধরা এমনিতেই কিছু না করলেও দোষের শিকার হয়, হ্যাঁ ভুলের শিকার হয়। কিন্তু এই মেয়েটা সে ইচ্ছাকৃত ভাবে যে এটা করছে, গালাগালি করছে। নট অনলি দ্যাট, গালাগালির পরে যখন দেখছে যে বিশ্ববিদ্যালয়ে মিছিল টিছিল হচ্ছে, তখন তার বোন যে দিদি করছে যে আমার বোনকে পাইতেছে না, তারে গুম করা হয়েছে। এবং বাংলাদেশের সো কল্ড কিছু হিন্দুত্ববাদী আছে যারা মনে করেন নরেন্দ্র মোদীর চেয়েও বড় বিজেপি,
বাংলাদেশে বসে মনে করেন চিৎকার মারে মানে জয় শ্রীরাম এমন ভাবে বলতে চায় যে ওটা মনে করেন আমেরিকা থেকে শোনা যাবে, এমন চিৎকার করে আর কি। কি যেন বলে না যে ওই আচ্ছা আচ্ছা, বুঝি নাই আসল ভাই, মানে সে সে একটা ধর্মের, সে হিন্দু ধর্মের হয়তোবা, এবং সে ইসলামের ক্রিটিসাইজ করছে, মানে গালিগালাজ করছে, দেন গালিগালাজ করছে, তারপরে সে criticize না, গালিগালাজ করছে। গালিগালাজ করার পরে হোয়াট হ্যাপেন্ড, সে পালায় গেছে। গালিগালাজ করার পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তার বিরুদ্ধে মিছিল করছে। আর একটা তার ভালো ইয়ে আছে, একটা ইয়ে আছে, সে হচ্ছে নুরুল হক নূর আছেন একটা, তার হচ্ছে ওই ছাত্র সংগঠনে সে একটা দায়িত্ব ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। তো গালাগালি করার পরে এটা কিন্তু গঠনমূলক কোনো সমালোচনা না। ধরেন আপনি মোহাম্মদ বিয়ে করছে, লুচ্চা ছিল, ওগুলো বলেন। আপনি যদি বলেন মোহাম্মদের মায়ের টুকটুক, তো সেটা তো সমালোচনা হতে পারে। এটা তো সমস্যা কোথায়? কেউ যদি বলতে চায় এটা তো বলতেই পারে। সমস্যাটা এখানে হয় ফারাজ ভাই, যখন আপনি ধার্মিক, হ্যাঁ ধরেন আপনি বলছেন শ্রীকৃষ্ণ খুব মহান, মোহাম্মদের মায়ের আপনি ইগনোর করেন, সমস্যা নেই তো। সে যে ধর্মের ধার্মিক হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, যেটাই হোক, আপনি যে কেউ তার ইগনোর করবে। উল্টা যায় তার জেলে দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এটা কেন? না, জেলে চলবো না, জেলে কিন্তু দেয় না ফারাজ ভাই। না, এটা একই সাথে বাংলাদেশে এটাও সত্য ফারাজ ভাই, আমরা কিন্তু কোনো মসজিদে যাইয়া ধরেন বা মাদ্রাসায় যাই বলবো না আসো মোহাম্মদ যে ভুয়া, এটা প্রমাণ করে। কারণ কি ওইখানে ফেয়ার কোনো কিছু হবে না কিন্তু ফারাজ ভাই, কারণ আমরা জানি ওইখানে প্রচুর মূর্খ লোকজন, তারা আমাদের যুক্তি তর্ক কোনো কিছু খণ্ডন করতে যাবে না, বরং কোপ দেবে। ঠিক কিনা এটা বলেন? মানে এরকম ঘটবে কিনা? হ্যাঁ ঘটবে, কিন্তু এটা তো মানে ইয়ে না, এটা তো তাই বলে এটা তো ক্রিমিনাল অফেন্স করা যাবে না। ডেফিনেটলি নট। হ্যাঁ নিশ্চয়ই তাদের অপরাধ বা তারা যে এটা নিয়ে চিৎকার করছে এটা জাস্টিফাইড না, কিন্তু ওটা থেকে ভুল জায়গায় করা নাড়ানো। হ্যাঁ সে করছে কি এই জিনিসগুলো করার পরে যখন তার বিশ্ববিদ্যালয়ের ধর্মান্ধ শিক্ষার্থীরা খেপে গেছে, তখনও কিন্তু তার বিরুদ্ধে মামলা হয় নাই। মানে আমি কিন্তু এটার সাথে শুরু থেকে আমি জানি এটা কি ঘটতেছে। হ্যাঁ 2020 সালে এই নভেম্বরের দিকে বোধ হয়, হ্যাঁ এরকমই হবে। তো সে করছে কি তার বিরুদ্ধে পোলাপান মিছিল করছে, তার শাস্তি চায়, এই চায় সেই চায়, সেটাও ঠিক ছিল। তারা কিন্তু ছাত্রত্ব বাতিল করে নাই, কিচ্ছু করে নাই। পরের ঘটনা বলতে গেলে খুবই অ্যালার্মিং। সে একটা জায়গায় আশ্রয় নিছে। আমি এটা আসলে পাবলিক ফোরাম বলতে চাই না ফিরোজ ভাই, আপনাকে অন্যভাবে বলবো না, এখানে কিছু কমপ্লিকেটেড বিষয় আছে। কিন্তু তার হয়ে হ্যাঁ যেটা করছে, তার বোন বলছে কি তার গুম করা হয়েছে, তখনও কিন্তু তার বিরুদ্ধে মামলা হয় নাই, গুম করা হয়েছে ওকে। তখন শুধু তাই না, একজন বাংলাদেশের ওই প্রচন্ড পরিমাণে হিন্দু, মানে হিন্দুত্ববাদী ভাবধারা, সে বলছে কি তিথিকে সিআইডি অফিসের 3 তলায় বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। আচ্ছা সিআইডি অফিসের 3 তলায় যদি তিথি সরকারকে কেউ হাত পা বাইতে রাখে, এটাকে আমি আপনি উদ্ধার করতে পারবো? উদ্ধারটা করছে কি? তাহলে তো সরকারের লোকে উদ্ধার করবে, সিআইডি তে তো যে কেউ পাবলিক জনসাধারণ যেহেতু উদ্ধার করতে পারবে না। কিন্তু ওই পোস্টের ভাবটা এমন ছিল যে ওই যে পিছনে 12ই তার টাইটেল, হ্যাঁ যে সে যে উদ্ধার করছে, আসলে পুরোটাই ছিল বোকাস। কারণ যখন এই পোস্টটা দিছে, আমি তো দেখতেছি তিথির সাথে তিথির আমি আর 4-5 দিন আগে থেকে আমি জানি যে সে ওইখানে নাই, সে কোথায় আছে আমি জানি। তো পুরোটাই তো মিথ্যা আমি বুঝছি। তখন আমি বুঝছি যে এনে কিন্তু বিপদে পড়বে, কারণ খামোখা যে পুলিশ রে খোঁজাইতেছে, সিআইডি রে ট্যাগ করে মেনশন করছে। আজকে যদি কালকে যদি আমি বলি আমাদের ফারাজ অর্ণবকে সিআইডি অফিসে পাওয়া গেছে হাত পা বাঁধা অবস্থা, ততক্ষণ তো ওইটাই ট্রু হয়ে যাচ্ছে তাই না, যে তাকে সিআইডি অফিসে পাওয়া গেছে। তারপরে তিথিরে যে খুঁজে বের করে সে কি সে এই এর মধ্যে সে বিয়ে করছে আর কি, এই চলতেছে, তার মধ্যে সে বিয়ে বাসর খুব আরামে আছে। এবং আরো কিছু ব্যক্তিগত সমস্যা আছে, একটু ড্রাগ নেওয়া বা এই ধরনের এলিগেশন আছে, আমি এটা জানি না, আমি ছিলাম না ওইখানে, কিন্তু এই ধরনের ব্যাপার আছে। তারপরে পুলিশ তাকে ধরার পরে জানতে চাইলো যে কি ঘটছে, সিআইডি তাকে ধরে আনলো তার ওই যেখানে বিয়ে শাদী করছে আর কি। তারপরে দেখা গেলো যে তার ব্যাপারে এই এলিগেশন, তারপরে খুঁজে তার মোবাইল ফোনে পাইলো, সে গালাগালিটা করছে, তারপরে তাকে জেলে পাঠাইছে। দীর্ঘদিন জেলে থাকার পরে জেল থেকে বের হয়ে আমাকে বলে আসসালামু আলাইকুম ভাই। আমি তখন চিন্তা করলাম যে আমি কারে বুঝাইছি যে তুমি এই করো, এইভাবে এইভাবে ডিভাইস বন্ধ রাখো। পরে মনে হলো যে ওই শেষ বোধহয় তখন ঘরে ছিল, মানে নেশার ঘরে নাকি আতঙ্কের ঘরে, কি আতঙ্কের ঘরে থাকলে একটা লোক আবার বিয়ে করে কেন? তো অনেকগুলো প্রশ্ন। তিথির ব্যাপারটা খুবই কমপ্লিকেটেড, যে কারণে আমি একদমই চুপ ছিলাম। একটা মানুষকে এত সময় ব্যয় করে বোঝানোর পরে যদি সে না বুঝে বা এই ধরনের ইয়ে দেয়, তাহলে তার ব্যাপারে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে ফারাজ ভাই আমি আপনার সাথে একমত যে কারোর যে ধর্ম নিয়ে বলতে পারে, হ্যাঁ অসুবিধা নেই, কিন্তু সে বিশ্বাস করে হনুমান পাহাড় নিয়ে ইয়াতে এই লঙ্কা কাণ্ড বা লেজ দিয়ে পড়ে ফেলছে, কিন্তু সে বিশ্বাস করবে না মোহাম্মদ মেরাজে গেছে, মোহাম্মদরে তখন বলবে ভুয়া। এই যে ডাবল স্ট্যান্ডার্ড, এটা নিয়ে আমার আপত্তি আছে। আসতে গেলে তুমি বলো যা ইচ্ছা, এক ধর্ম হয়ে আরেক ধর্মরে, আবার যে মোমেনরা গালি দেয় না হিন্দুদের, হ্যাঁ তোদের মূর্তিতে এগুলো হচ্ছে যে আসলে খুবই টক্সিক ব্যাপার স্যাপার আমার কাছে মনে হয়। জি ফারাজ ভাই। জি
জি ভাইয়া, সেটা ঠিক আছে ভাইয়া, কিন্তু একটা জিনিস দেখেন যে আজকাল কিছু লাইক সেকুলাররাও এখন এই ব্লাসফেমি লটাকে সাপোর্ট করতেছে, বলতেছে যে যদি মুসলিমরাও হার্ট করে তাহলেও তাদেরকে অ্যারেস্ট করা উচিত, হিন্দুরা হার্ট করলেও অ্যারেস্ট করা উচিত। ডু ইউ থিঙ্ক দ্যাটস দ্য সলিউশন? মানে এই লটাই তো থাকা উচিত না, তাই না? তাহলে তো আপনার আগের কথার মতোই হয়ে গেল যে মানে মুসলিম ফেমিনিস্ট, হ্যাঁ, সেকুলার, সে আবার এটা সাপোর্ট করে, সে আবার কেমন সেকুলার? কেন ভাইয়া, একজন করছে এবং ওই লেখকের স্টেটাসের নিচে বোধহয় আপনারও কমেন্ট ছিল। আই এম নট শিওর যে ওটা আপনার অ্যাকচুয়াল ইয়ে নাকি না, বাট এটা হয়েছে আর কি। এটা আমি এখন কাউকে মেনশন করতে চাই না। আপনি যদি কাউকে সেকুলার বলেন তাহলে তাকে আপনি আবার এই ধরনের জিনিস যে সমর্থন করে, সে আবার সেকুলার থাকে কেমনে? মানে সেকুলার লোক এটা করে কেমনে? আর একটা বিষয় হচ্ছে যে আপনি বললেন না মুসলিম ফেমিনিস্ট, একজন মুসলমান কেমনে ফেমিনিস্ট হয়? মানে এটা তো আসলে সাংঘর্ষিক বিষয়। তো যারা সেকুলার বলতেছেন আমি জানি না উনি সেকুলার কেমনে। হ্যাঁ, হইতে পারেন, ওনার ব্যাকগ্রাউন্ড অনেক কিছু থাকতে পারে। এখন আপনি কি পিনাকি ভট্টাচার্যর আপনি অতীত অস্বীকার করবেন? তিনি শাহবাগ আন্দোলনে গলাবাজি কম করছেন, নাস্তিকদের মধ্যে আইসা তিনি কি কম এখানে কুতুবগিরি করতে আসছেন? কিন্তু কুতুবগিরি কি নাস্তিকদের মধ্যে হয় নাকি? মানে নাস্তিকরা সবাই তো এক একজন কুতুব। তারা তো যদি মানতোই তাহলে তো আল্লাহরই মানতো, ভগবানরই মানতো। তাদের সবাই মধ্যাঙ্গুলি দেখাই তো মনে করেন এই বিদ্রোহটা করা। তো সেখানে এসে যদি কেউ নবী শাস্তে আসে, হ্যাঁ, কুতুবগিরি করতে আসে, তো পিনাকি জি ভট্টাচার্য কিন্তু এখন যে মুমিনদের ইয়ে করতেছেন, ভেড়ার পাল সামলাইতেছেন, উনি কিন্তু ভেড়ার পাল সামলাতে রাজি ছিলেন না। ওনার বক্তব্য ছিল যে আমি নাস্তিকদের মধ্যে একটা বিশাল হনু, আমি গণজাগরণ মঞ্চে এত এত বক্তব্য দিয়েছি, টেলিভিশন বক্তব্য এই দিছি সেই দিছি। আরেকজন আছেন, তার নাম আমি নিতে চাই না এখনো, তিনি কিন্তু হারিয়ে গেছেন, খুবই সেলিব্রিটি ছিলেন। সেলিব্রিটি এই কারণে যে আমি গণজাগরণের এই সেই, কিন্তু ওই আদম যে মানে আদম আদমের কথা বলতেছেন? গণজাগরণের না, আদম আসলে না, এটা আই থিঙ্ক উনি যার কথা বলতেছে সে হলো হিন্দুত্ববাদী হয়ে গেছে, মেবি মেবি আমার না না না, আই মাইট। হিন্দুত্ববাদী হয় নাই। আমি হিন্দুত্ববাদী হয়েছে কিনা জানি না। আমি যার কথা বলতেছি সে কিন্তু খুবই খুবই পরিচিত মুখ, আমি বলবো না, তার মিলিয়ন অফ ফলোয়ার্স। হ্যাঁ, তো সে কিন্তু মাঝখানে অনেক কিছু করছে, এগুলো আর বললে, হ্যাঁ, অমুক মন্ত্রী মাইয়ারে বিয়া, অমুক পলিটিক্সে নমিনেশন ও যাওয়া, হ্যাঁ, তো তো হারিয়ে গেছে। কিন্তু নাই, এটা কারণটা হচ্ছে কি, আপনি যখন আপনি নীতি বিসর্জন দেবেন, পিনাকি ভট্টাচার্য কি আপনি তার ইয়ে খোঁজেন গণজাগরণের, মানে সে বিভিন্ন টেলিভিশনে যে হ্যাঁ রাজাকাররা এই সেই, সে আজকে মোমেনদের পালতেছে কেন? তার বক্তব্য হচ্ছে যে আচ্ছা, নাস্তিকদের মধ্যে কুতুব হইতে পারে না, তাহলে কি হয়েছে, আমি নাস্তিকদের মধ্যে তো কুতুব হবো। বা এখানে আরো অনেকে, এই যে নুরুল হক নূর, হ্যাঁ, সে মানে আমাদের সাথে যোগাযোগ করে বোঝায় যে সেও নাস্তিক। এটা বোঝায় মানে ভাই আমরা আছি কিন্তু আপনার সাথে, বা আপনি আমাদের একটু দেখেন, হ্যাঁ, বিরুদ্ধে যায় না। এগুলো যে সবকটা হচ্ছে যে পলিটিক্যাল ধান্দাবাজ। এদেরকে আমি, অনেকে এদের পলিটিক্যাল বেশ্যা বলে, কিন্তু বেশ্যা শব্দের যেহেতু আমার কোনো আপত্তি নেই, সেই শব্দটা আমি তাদের বলতে চাই না, বরং এটা বলে তাদের আসলে সম্মান করা হবে। হ্যাঁ, বা আমি ওই শব্দটার সাথে কোনোভাবেই এটা অপমানসূচক শব্দ আমার মনে হয় না। কিন্তু এরা হচ্ছেন যে কি, আমারও মনে হয় না আসাদ ভাই, অনেকের মনে হয়, আমারও মনে হয় না। জি জি, এটা তো তাদের মানে বেশ্যার তো একটা খুবই সম্মানজনক একটা পেশা, তারা ইয়ে করে, কিন্তু সেটা এদের সাথে এদের কোনো আসলে চরিত্র নেই। তো তাদের ব্যাপারে আসলে বলার কিছু নাই। আপনি কি কেমন যে প্রশ্নটা করছেন, আপনি যারা মানে ইয়ে মানে বলছেন, অসম্মানজনক অবশ্যই ইশাদের জন্য, মানে মুমিনদের পার্সপেক্টিভ থেকে অবশ্য অসম্মানজনক, যদিও আমি জানি না কিভাবে, মানে যেহেতু তারা না ওটা না, দাসদাসী ওটা রাখে। না না, আপনি আপনি যেমন ইয়ে সুদ বলতে পারবেন, আপনাকে মুনাফা বলতে হবে। আপনি তাকে বেশ্যা বলতে পারবেন, আপনাকে ওই ইয়ে বলেন, মুতা বিয়াটিয়া এগুলো বলেন, হয়ে যায়, একই জিনিস কিন্তু হয়ে যাবে, অসুবিধা নেই। একই জিনিস, কিন্তু হ্যাঁ, ঘুরে খেতে হবে আর কি। ঘুরে গেটা ভাই, এটা তো ইসলাম। তো আমি আসলে ওই যাকে আপনি সেকুলার বলছেন টিটিএম আপা, তাকে আমি এত সেকুলার, মানে একজন সেকুলার লোক, সে বলতেছে ব্লাসফেমি এটা করা যাবে না, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া যাবে না, এটা শাস্তিযোগ্য অপরাধ। তার ব্যাপারটা আসলে বলারই কিছু নাই। তার হিসাবে মানে সবাইকে হিসাবে, আমি যদি কালকে যে এক মাথায় টুপি পরি, আপনি কি আমার বর্তমান অর্জন দিয়ে আমাকে বিবেচনা করবেন নাকি? আমি বর্তমানে যা থাকি কালকে সে নাও থাকতে পারি, আমি কালকে কাউকে একটা খুনও করে ফেলতে পারি, কে জানে, মানুষ তো, মানুষ পারে না এমন কি আছে। সুতরাং যে যা তাকে বর্তমান দিয়ে বিবেচনা করতে হবে। এইখান থেকে সেটাই মুমিনরা ভাইয়া। যা বুঝলো যে এই যে আসাদ নূর স্বীকার করে নিল যে সে আগামীকাল খুন করতে পারে। এই দেখুন নাস্তিকদের চরিত্র, নাস্তিকরা নিজেরাই বলে তারা খুনি। তাদের ব্যর্থতা কেন হচ্ছে তারা একটা পরিবর্তনে বিশ্বাস করে না, কিন্তু তারাই সবচেয়ে বেশি পরিবর্তন হয়। আচ্ছা ঠিক পরিবর্তন আছে হইলে আসাদ ভাই বলে তাহলে, আমাদের লোক না। জি ভাই। সেটাই। আচ্ছা ঠিক আছে আসাদ ভাই, তাহলে আমরা একজনকে যুক্ত করে দেখি।